আজকে আমরা নবম শ্রেণীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্রবণ চ্যাপ্টারের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ। প্রশ্ন 1, প্রকৃত দ্রবণ A, কোলয়েড দ্রবণ B ও প্রলম্বনের C কণাগুলির আকার বৃদ্ধি ক্রম হলো। উত্তর হবে অপশান C গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান A। প্রশ্ন 2, দইতে বিস্তার মাধ্যম হলো। উত্তর হবে অপশান C কঠিন। প্রশ্ন 3, উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না। উত্তর হবে অপশান A ওজন মাত্রিক শতাংশ। প্রশ্ন 4, ইমালশনের উদাহরণ হলো। উত্তর হবে অপশান C দুধ। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, অসম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়। 92 নম্বর পাতায় এই যে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টে লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কাকে বলা হয়। 86 নম্বর পাতায় এই যে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, তরলে কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব লেখো। 90 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 4, একটি প্রলম্বনের উদাহরণ দাও। 87 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, NaCl এর দ্রাব্যতা লেখের বৈশিষ্ট্য লেখো। 91 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে এখান থেকে এতটা। তারপর স্তম্ভ মেলাও। 1, NaCl দ্রবণ, এটা হবে অপশান C কণার ব্যাস 10⁻⁹ সেন্টিমিটার। 2, কোলয়েড দ্রবণ, এটা হবে অপশান D কণার ব্যাস 10⁻⁶ সেন্টিমিটার। 3, প্রলম্বন, এটা হবে অপশান B কণার ব্যাস 10⁻³ সেন্টিমিটার। 4, স্টার্চের দ্রবণ, এটা হবে অপশান A অস্বচ্ছ। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, কোলয়েডীয় দ্রবণ হলো এক প্রকার ড্যাশ মিশ্রণ। উত্তর হবে অসমসত্ব মিশ্রণ। 2, কোলয়েড দ্রবণ ড্যাশ গতি দেখায়। উত্তর হবে বায়নীয়। 3, রং ড্যাশ জাতীয় কোলয়েডের উদাহরণ। উত্তর হবে সল। 4, ড্যাশ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। উত্তর হবে বীজ কেলাস। 5, দ্রাব্যতার সংজ্ঞায় ড্যাশ এর উল্লেখ করা আবশ্যক। উত্তর হবে উষ্ণতা। 6, ক্লোরোফর্ম হলো একটি ড্যাশ দ্রাবক। উত্তর হবে অজলীয়। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, জলে গ্লোবাল সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। এটা মিথ্যা। 2, জলে CO2 গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়। এটা সত্য। 3, প্রলম্বনের কণা থিতিয়ে পড়ে। এটাও সত্য। 4, ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অজলীয় দ্রাবক। এটাও সত্য। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1, দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে, এদের কিভাবে শনাক্ত করবে। 93 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, জলের মধ্যে DNA কিভাবে দ্রবীভূত হয়। 89 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা বলা হয় কেন। 90 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
প্রশ্ন 4, কোলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো। 87 নম্বর পাতায় এই যে কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য, তার 1 নম্বর আর 4 নম্বর এই দুটো পয়েন্ট লিখে দেবে। 1 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা, আর 4 নম্বর পয়েন্টে লিখবে এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশাসহ প্রতিটির উদাহরণ দাও। জেল, ফোম, সল। 88 নম্বর পাতায় এই যে দেখো যে 4টা আছে, তার মধ্যে থেকে প্রথমটা, তারপর শেষের দিকে এটা আর এটা, এই 3টে লিখে দেবে। কি কি বলেছে? জেল, ফোম আর সল। প্রথমটা হচ্ছে সল, তারপর এটা হচ্ছে জেল, এই যে দেখো দেওয়া আছে। প্রথমটা সল, তারপর একটা হচ্ছে জেল, তারপর হচ্ছে গিয়ে ফোম। এই 3টে লিখে দেবে, লাস্টেরটা, তারপর এটা আর একদম প্রথমেরটা, এই 3টে লিখে দেবে। পুরোটাই লিখবে কিন্তু। বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা, কোলয়েডের নাম, সাধারণ নাম, উদাহরণ, এটা পুরোটা লিখবে, এইটাও পুরোটা লিখবে, আবার এটাও লাস্টেরটাও পুরোটাই লিখবে। প্রশ্ন 3, পদার্থের দ্রাব্যতা। প্রশ্ন 2, হাইপো এর অতিরিক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। 92 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। 90 নম্বর পাতায় তারপর আরেকটা আছে তারই সাথে, 30 ডিগ্রি তাপমাত্রায় KNO3 দ্রাব্যতা 85, কথাটির অর্থ কী? এটাও পেয়ে যাবো 90 নম্বর পাতায়। এই যে পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো না 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখবে, একটা দুটো 3টে। আর তারপরে প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে, এখানে 50 ডিগ্রির জায়গায় আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কি লিখবে? তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় শুধু 30 ডিগ্রি সেলসিয়াস লিখবে। তাহলে উত্তরটা লিখবে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, পরের প্রশ্নটার উত্তরটা বলছি, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 দ্রাব্যতা 85, তবে এর অর্থ হলো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 85 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করে। পুরোটাই সেম, শুধু 50 ডিগ্রির জায়গায় লিখবে 30 ডিগ্রি। এখানেও এক করবে, এখানেও করবে, নিয়ে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 4, 3টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো। 96 নম্বর পাতায় এই যে ক্ষতিকর প্রভাব, এখান থেকে এতটা। এবার 5টা পয়েন্ট আছে, তুমি যে কোনো 3টে লিখে দেবে। তোমরা 1টা 2টো 3টে 4টে 5টা পয়েন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখে দেবে। তারপর বিভাগ ও গাণিতিক প্রশ্ন, মান 2 অথবা 3। প্রশ্ন 1, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 90 গ্রাম KNO3 100 গ্রাম জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর ভাগ দ্রাবকের ভার ইন্টু 100। এখানে 90 গ্রাম KNO3 যেটা হচ্ছে দ্রাব্য, 100 গ্রাম জল যেটা হচ্ছে দ্রাবকে দ্রবীভূত হয়েছে। অতএব KNO3 দ্রাব্যতা 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হবে 90 ভাগ 100 ইন্টু 100, তার মানে হচ্ছে 90। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, 10 লিটার NaOH দ্রবণে 60 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণটির গ্রাম পার লিটার এককে গাঢ়ত্ব নির্ণয় করো। এখানে 60 গ্রাম NaOH 10 লিটার NaOH দ্রবণে দ্রবীভূত আছে। অতএব দ্রবণটির শক্তিমাত্রা ইকুয়ালস টু NaOH এর ভর ভাগ দ্রবণের আয়তন গ্রাম পার লিটার, ইকুয়ালস টু NaOH এর ভর হচ্ছে 60 ভাগ দ্রবণের আয়তন হচ্ছে 10 গ্রাম পার লিটার, তার মানে হবে 6 গ্রাম পার লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব দ্রবণটিতে NaOH এর গাঢ়ত্ব 6 গ্রাম পার লিটার। প্রশ্ন 3, 6.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন সঠিকভাবে 125 ঘন সেন্টিমিটার করা হলো। ওই দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করো। 6.25
গ্রাম সোডিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে দ্রাবক জলে দ্রবীভূত আছে, তাহলে জল হচ্ছে দ্রাবক। দ্রবণের আয়তন হচ্ছে 125 ঘন সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে 125 ml। অতএব দ্রবণটির শতকরা মাত্রা W/V ইকুয়ালস টু দ্রাবের ভর ভাগ দ্রবণের আয়তন ইন্টু 100 ইকুয়ালস টু, তাহলে এটা দ্রাবের ভর হচ্ছে 6.25 ভাগ দ্রবণের আয়তন হচ্ছে 125 ইন্টু 100। প্রথমে পয়েন্টটা তুলে নিচে আমরা 100 করে দিলাম, তাহলে কিন্তু ওপরে থাকছে 625 ইন্টু 100, নিচে হচ্ছে 125 ইন্টু 100। কাটাকুটি করে আমাদের উত্তর আসছে 5%। এটাই হচ্ছে অ্যান্সার, 5% বা 5%, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 4, 1 লিটার আয়তনের একটি দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, মোল পার লিটার এককে দ্রবণটির শক্তিমাত্রা কত? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। অতএব গ্লুকোজের গ্রাম আণবিক ভর হচ্ছে 12 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 6। এখানে সি এর ভর হচ্ছে 12, যেহেতু 6টা আছে তাই 12-এর সাথে 6 গুণ করতে হবে, প্লাস এইচ হচ্ছে 1, তাহলে তার সাথে যেহেতু 12টা আছে তাহলে 12 গুণ করতে হচ্ছে, প্লাস ওর হচ্ছে 16, তার সাথে যেহেতু 6টা আছে 16 ইন্টু 6 করতে হচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 72 প্লাস 12 প্লাস 96 ইকুয়ালস হচ্ছে 180 গ্রাম। অতএব 180 গ্রাম হলো 1 মোল গ্লুকোজ, 1 গ্রাম হলো 1/180 মোল গ্লুকোজ। অতএব 90 গ্রাম হলো 1/180 ইন্টু 90, মানে হচ্ছে 0.5 মোল গ্লুকোজ। অতএব দ্রবণটির শক্তিমাত্রা হলো 0.5 মোল পার লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 45। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত পরিমাণ জলের প্রয়োজন? 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির মানে দ্রাব্যতা হচ্ছে 45। ধরি জলের মানে যেটা দ্রাবক ভর হচ্ছে x গ্রাম, এখানে লবণের ভর হচ্ছে 36 গ্রাম প্রদত্ত। আমরা জানি দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর বা সম্পৃক্ত দ্রবণের দ্রাবের ভর ভাগ দ্রবণের দ্রাবকের ভর ইন্টু 100, বা দ্রাব্যতা দেওয়া আছে 45, তাহলে আমরা লিখে দিলাম 45 ইকুয়ালস টু ওপরে হচ্ছে 36 ভাগ নিচে আমরা x ইন্টু 100, বা x ইকুয়ালস টু 36 ভাগ 45 ইন্টু 100। কাটাকুটি করে আমাদের উত্তর আসছে 80 গ্রাম। অতএব প্রয়োজনীয় জলের পরিমাণ 80 গ্রাম, এটাই হবে অ্যান্সার।